প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা সকলে অবগত আছো, সারা বিশ্ব মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা খুবই ব্যাহত হচ্ছে। এর জন্য তোমরা যাতে বাসায় অবস্থান করে পড়ালেখা এগিয়ে নিতে পারো, সেই লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ জনাব তোফায়েল আহমেদের উদ্যোগে নওতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার লক্ষ্যে আয়োজিত উচ্চতর গণিত ক্লাসটি যারা দেখছো, আমার ছাত্রছাত্রী সহ সকলকে শুভেচ্ছা। আজ আমি প্রথমে তোমাদের আমার পরিচিতিটা দিব। আমি এস.এম. মহসিন আলী, প্রভাষক, উচ্চতর গণিত, নওতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ। আমার মোবাইল নাম্বার 01911028140। মোবাইল নাম্বার দেওয়ার কারণ তোমরা মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমি অলরেডি বোর্ডে লিখে ফেলেছি। ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের এই ম্যাট্রিক্সটা আছে উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের মধ্যে ম্যাট্রিক্স নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার প্রথমে আমাকে বলতে হবে যে ম্যাট্রিক্স কে আবিষ্কার করে। আবিষ্কারক হলো আর্থার ক্যালি, ইংরেজ গণিতবিদ জোসেফ সিলভেস্টার 1850 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ব্যক্ত করেন। তারই সহকর্মী আর্থার ক্যালি 1853 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি তার পত্রিকায় 1858 খ্রিস্টাব্দে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সের প্রকাশ করেন। এই কারণে আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। যা এখন এই ম্যাট্রিক্স আমাদের কি কাজে আসবে, ম্যাট্রিক্সের কাজ মানে ব্যবহার আমাদের জানতে হবে যে এর ব্যবহার আসলে কি। এই ম্যাট্রিক্স প্রথমে পদার্থবিজ্ঞানী ব্যবহার করেন। একজন পদার্থবিজ্ঞানী, বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ 1925 খ্রিস্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় প্রথম ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করেন। গণিতের সমীকরণের সমাধান, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্ব, উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায় গণিতে, আয় ব্যয় হিসাব ইত্যাদি ম্যাট্রিক্স বহুলভাবে ব্যবহৃত হয়। ম্যাট্রিক্স কি এখন হলো সেই বিষয়। বিভিন্ন তথ্য, সারি, আয়তাকারের সারি, কলাম। সারিটা কেমন, যে আনুভূমিক বরাবর যে রেখাটা টানা হয় সেটাকে আমরা সারি বলি, আর উলম্ব বরাবর যে রেখা টানা হয় সেটাকে আমরা কলাম বলি। সারি কলাম আকারে সাজিয়ে আমাদের ব্র্যাকেট আছে, বন্ধনী আছে, বন্ধনী থার্ড বন্ধনী ব্র্যাকেট আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে, আরেকটা বন্ধনী আছে। এই তিন বন্ধনীর মধ্যে যে বন্ধনীগুলো আমি এখানে দেখাই, এটা কিংবা এটা কিংবা এই তিনটা বন্ধনীর মাধ্যমে যখন আমরা ওই সারি বা কলামকে প্রকাশ করি, তখন আমরা ওই আয়তাকার বিন্যাসটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। আয়তাকার বিন্যাসটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। এখন ম্যাট্রিক্সের সারি,
একটা ম্যাট্রিক্স লিখেছি, এখানে একটা ম্যাট্রিক্স আমি লিখে ফেলেছি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সারি আমরা কাদেরকে বলছি, এই ম্যাট্রিক্সের সারি আমি একটু আগে বলছি যে আনুভূমিক বরাবর যে রেখাগুলো, এই আনুভূমিক বরাবর যে রেখাগুলো আমরা টানছি এই রেখাগুলোকে আমরা কি বলছি, সারি। তাহলে এই রেখাটাকে গুলোকে আমরা সারি বলছি আনুভূমিক বরাবর। তাহলে এখানে এইটা হলো সারি, এটা সারি, এটা সারি। প্রথম সারি আমরা এটাকে বলবো প্রথম সারি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এইভাবে আমরা তিনটা সারি এখানে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা উল্লম্ব বরাবর রেখা টানি, এক রেখা, এক রেখা আর এক রেখা, এই রেখা তিনটাকে আমরা কি বলছি, কলাম। তাহলে এটাকে আমরা বলছি প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয়। ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম কি, যে কয়টা সারি এবং কয়টা কলাম নিয়েছে। যদি এই ম্যাট্রিক্সটা কয়টা কলাম সারি নিয়েছে, একটা, দুইটা, তিনটা, তিনটা সারি, আর এর কলাম হলো তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো 3/3 ক্রমের ম্যাট্রিক্স। যদি এর সারি n সংখ্যক হয়, যদি এর কলাম n সংখ্যক হয়, তাহলে আমরা বলবো m গুণ n কলামের এই ক্রমের এই ম্যাট্রিক্স। আচ্ছা, এখন ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। যেমন সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আমরা কাদেরকে বলবো, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি নিয়ে গঠিত, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, সারি ম্যাট্রিক্স। যেমন আমি একটু দেখাই, এ বি সি, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি একটি সারি আছে, শুধুমাত্র একটি সারি আছে, তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, সারি ম্যাট্রিক্স। কলাম অনেকগুলো থাকতে পারে, যেমন এখানে 1 2 3 কলাম আছে। কলাম নিয়ে আমাদের চিন্তা না, আমাদের চিন্তা করতে হবে যে এই ম্যাট্রিক্সটা, আমাদের বুঝতে হবে যে এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে। যদি একটি সারি থাকে তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো সারি ম্যাট্রিক্স। আর এবার আসি আমরা কলাম ম্যাট্রিক্স কি। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে, শুধুমাত্র একটি কলাম থাকবে, তাদেরকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা এভাবে যদি আপনাকে ঘুরিয়ে দেই, তাহলে আমরা সেটাকে বলতে পারি কি, কলাম ম্যাট্রিক্স, কারণ এর আছে একটি মাত্র কলাম। বর্গ ম্যাট্রিক্স কাদেরকে বলবো আমরা, বর্গ ম্যাট্রিক্স বলবো যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সেই ম্যাট্রিক্স সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, বর্গ ম্যাট্রিক্স। কারণ যে কয়টা সারি থাকবে সেই কয়টা কলাম থাকবে। যদি আমরা যেমন একটু দেখি a b c 1 2 3 x y z, তাহলে এই ম্যাট্রিক্সটার কয়টা সারি আছে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলতে পারবো, এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। এখন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ আমরা কাকে বলবো, অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্সের আমরা প্রত্যেকটা ভুক্তিতে আগে একটু চেয়ে নেই যে এই ভুক্তিটার আমরা নাম দিতে পারি প্রথম সারি, প্রথম কলাম। এটা যদি বড় হাতের এ দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, আর ছোট হাতের প্রতীক দ্বারা, অক্ষর দ্বারা আমরা ভুক্তিগুলো প্রকাশ করি। তো এই ম্যাট্রিক্সের এই ভুক্তিটা আমরা প্রকাশ করতে পারি k11। তার মানে কি, এটা হলো প্রথম সারির প্রথম কলামের ভুক্তি, এই ভুক্তিটা। ঠিক একইভাবে যদি আমরা এইভাবে আমরা চিন্তা করি, এই কর্ণটাকে আমরা বলবো যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, তাহলে আমাদের প্রকাশ করতে হবে এটা কি, a
2 2 a কি 3 3। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স যদি বলি যে a ম্যাট্রিক্সটা হলো a i j যার 3 গুণ 3, এখানে হলো 3 গুণ 3, এখানে আমি যেটা লিখছি যদি সেটা m গুণ n হয় তাহলে m কলমের মানে n সারি n কলম হবে। তো এখন এখানে আমি m গুণ n দিতে পারবো না, কারণ আমাকে অবশ্যই প্রথমে বলা হয়েছে যে আমি বর্গ ম্যাট্রিক্সে লিখতে হবে কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স হলে তার সারি এবং কলামকে অবশ্যই সমান হবে। তাহলে এখানে আমাদের i তম কি সারি j তম কলামের ভর্তি, a i j বলতে i তম সারি আর j তম কলামের ভর্তি। যখন a i j মানে i এর মান 1 j এর মান 1 হবে তখন সেটা কি প্রথম সারি প্রথম কলামের ভর্তি, তখন এই ভর্তিটা প্রকাশ করবে। ঠিক এভাবে তাহলে i j হলে আমরা দেখছি যে প্রত্যেকটা সারি যদি i এর মান 2 হয় তাহলে j এর মান 2 হলে এটা, i এর মান 3 j এর মান 3 হবে এটা। তাহলে এই জাতীয়, তাহলে আমরা বলতে পারি যে a11 a22 a33 ডট 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 pan। এই যে ভর্তিগুলো, এই আকারে যে ভর্তিগুলো প্রকাশ করা হয় তাদেরকে আমরা কি বলবো, সেই কর্ণটা যে কর্ণটা এই জাতীয় ভর্তি নিয়ে গঠিত সেই কর্ণটাকে আমরা বলবো যে সেটা মুখ্য বা প্রধান কর্ণ। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমরা এখানে একটা বর্গ ম্যাট্রিক্স লিখেছিলাম, সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আবার যেভাবে লিখছিলাম ওভাবে রাখলাম। এই বর্গ ম্যাট্রিক্সের এই কর্ণটাকে আমরা একটু আগে বলেছি যে এটা হলো প্রধান বা মুখ্য কর্ণ। এখন আমরা যে সংজ্ঞাটা দিতে যাচ্ছি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে গেলে এই ম্যাট্রিক্সটা এই বর্গ ম্যাট্রিক্সটা প্রধান কর্ণের নিম্নের যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো সব শূন্য হতে হবে। যেমন এই তখন এই ম্যাট্রিক্সটার নাম আমরা কি বলবো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যদি এই ম্যাট্রিক্সটার এই ভুক্তিগুলো থাকলো এভাবে যে 1 x y, যদি এই ভুক্তিগুলো শূন্য হয়, উপরে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আসি কর্ণ ম্যাট্রিক্সটা। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে আমাদেরকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তি ছাড়া অবশিষ্ট যত ভুক্তি আছে সকল ভুক্তিগুলোকে কি হতে হবে, শূন্য হতে হবে। তাহলে যখন এইগুলো সবই শূন্য হয়ে যাবে তখন সেই কর্ণটাকে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, এটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হলো কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যদি এই কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি একই হয়, যদি সে 2 হয় তাহলে প্রথম ভুক্তিটাও এটাও 2 হতে হবে, এটাও কি হতে হবে 2 হতে হবে। যদি a হয় তাহলে এটাও a হতে হবে, এটাও কি হতে হবে a হতে হবে, এটাও a হতে হবে। যদি একই হয়, যদি প্রধান কর্ণের ভুক্তিগুলো সবই একই হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স। একক বা অভেদক ম্যাট্রিক্স বলবো যখন কোনো স্কেলার ম্যাট্রিক্স, তাহলে স্কেলার হতে গেলে তাকে অবশ্যই চিন্তা করতে হবে যে সে বর্গ হবে, সে কর্ণ হবে, তারপরে কি এটা স্কেলার। স্কেলার ম্যাট্রিক্সের যে মানগুলো অশূন্য যে মানগুলো আছে সেই মানগুলো সবই একই, সেই একই মানগুলো যদি 1 হয়, কেবলমাত্র 1 হয়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো একক ম্যাট্রিক্স। যেমন এখানে কি হতে হবে, তখন এগুলো সব কি হতে হবে 1 হবে, এটা 1 এটা 1 এটা 1। এখন এই ম্যাট্রিক্সটার নাম আমরা বলতে পারবো একক ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের সে স্কয়ার বর্গ হতে পারে আবার বর্গ নাও হতে পারে। যে কোনো ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি, যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা চিন্তা করি তাহলে সেই ম্যাট্রিক্সের
যদি আমরা দেখি যে প্রতিটা ভর্তি শূন্য, তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এখানে আমি একটু আগে ছিল এটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে কি সারি এবং কলাম সমান ছিল, কিন্তু এখন আমি কিন্তু তা দেইনি। এখন কি দিয়েছি 2 গুণ 2/3 ক্রমের ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম। তাহলে শূন্য ম্যাট্রিক্স হতে গেলে তাকে বর্গ হতে হবে এমন কোনো কন্ডিশন নেই। কিন্তু যদি সে একক ম্যাট্রিক্স হয় তাহলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্ণ ম্যাট্রিক্স হতে হবে, স্কেলার ম্যাট্রিক্স। এবারে আসি আমি উপম্যাট্রিক্স কাদেরকে বলবো? কোন একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারি ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্স কে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স আমি লিখি A equal to 1 2 3 x y z a b c, একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স তো যে কোনো সংখ্যক বলেছি, সংখ্যায় বলেছি যে কোনো সংখ্যক সারি ও যে কোনো সংখ্যক কলাম। তাহলে আমি এই সারিটা আর এই কলামটা বাদ দিলে আমার এই যে ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলো নিয়ে আমি একটা ম্যাট্রিক্স গঠন করব। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি B বলি তাহলে B হলো A এর একটা উপম্যাট্রিক্স। এভাবে আমরা যে কোনো সারি, যে কোনো সংখ্যক সারি আর যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে আমরা উপম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। ম্যাট্রিক্সের ট্রেস, একটা ম্যাট্রিক্সের ট্রেস বলবো কি কি আমরা কাকে? কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বা প্রধান কর্ণের, একটু আগে বলেছি মুখ্য কর্ণ আর প্রধান কর্ণ কি, তোমাদের সেটা অবশ্যই একটু আগে বলেছি যে একটা বর্গ ম্যাট্রিক্সের A11 A12 A13 এই জাতীয় ভুক্তি নিয়ে যে কর্ণ গঠিত তাদেরকে আমরা মুখ্য কর্ণ বলি। সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, সেই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল যেটা, সেটাকে আমরা কি বলবো? ম্যাট্রিক্সের ট্রেস। যেমন এখানে একটা মুখ্য কর্ণের কত আছে, এখানে প্রথম ভুক্তিটা 1, দ্বিতীয়টা y, তারপর একটা c, এটা হলো কি এই ম্যাট্রিক্সের ট্রেস। সেটা সংখ্যা থাকতে পারে, এখানে যদি 3 থাকে, এখানে যদি 5 থাকে, তাহলে কি 1 3 5 যোগ করলে যেটা হবে যোগফলটা হলো কি ম্যাট্রিক্স 5 আর 3 9। এই ম্যাট্রিক্সের তাহলে ট্রেস কত? 9। ম্যাট্রিক্সের সমতা, দুইটা ম্যাট্রিক্স সমান হবে কখন? দুইটা ম্যাট্রিক্স সমান হতে গেলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই থাকতে হবে। দুইটা ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই একই থাকতে হবে, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে সমান করব। কিন্তু তার ভুক্তিগুলো সমান হতে হবে। শুধু দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হলেই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারছি না, কারণ তাদের ভুক্তিগুলো একই হতে হবে। যেমন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম A, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হলো x 2 3 5, B আর একটা ম্যাট্রিক্স যেখানে আমরা তাদেরকে লিখলাম 1 3 2 5 3। A এবং B এই দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারবো কখন? যদি এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম, এর ক্রম কত? এর ক্রম হলো 2/2, এর ক্রম 2/2, তাহলে ম্যাট্রিক্সের সমতার একটা কন্ডিশন মানব। এখন এটাকে কি করতে হবে? যে ভুক্তিগুলো সব সমান হতে হবে। তাহলে ভুক্তিগুলো সমান হতে গেলে আমি দেখছি এই ভুক্তির সঙ্গে এই ভুক্তি ঠিক আছে, এই ভুক্তির সঙ্গে এই ভুক্তি সমান আছে, এই ভুক্তির সাথে এই ভুক্তি সমান আছে, এইটা আর এটা কি হতে হবে? সমান হবে। তাহলে x = যখন 3 হবে তখনই শুধুমাত্র A এবং B ম্যাট্রিক্স দুটি সমান হবে। যদি x ≠ হয় তাহলে তারা A ও B তো সমান হবে না, ≠ হবে। ম্যাট্রিক্সের যোগ, A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স,
এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। যদি এ এবং বি ম্যাট্রিক্সের আমরা যোগ করি, তাহলে আগে আমাদের দেখতে হবে যে ম্যাট্রিক্স দুটির ক্রম একই আছে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রম একই হতে হবে। তো আমরা এখানে দেখি যে এই ম্যাট্রিক্সের তিনটা সারি আছে আর তিনটা কলাম আছে, তাহলে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এটাও কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমাদের যোগের শর্ত মেনেছে। এখন কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে a প্লাস b করতে গেলে এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তির সাথে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তির সাথে যোগ হবে। তাহলে কি হবে? এখানে 1 প্লাস 1 হয়ে যে নতুন a প্লাস b যে ম্যাট্রিক্সটা হবে তার প্রথম সারির প্রথম ভুক্তি হবে। তারপরে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি এই ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ভুক্তির সাথে যোগ হবে। তাহলে 2 প্লাস 2। প্রথম সারির তৃতীয় ভুক্তি প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় ভুক্তির সঙ্গে যোগ হবে। হয়ে নতুন ম্যাট্রিক্সের a প্লাস b ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় ভুক্তি হবে। ঠিক একই ভাবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তির সাথে যোগ হবে। তাহলে এখানে কি হবে? x প্লাস মাইনাস 2, এভাবে y প্লাস 1, এভাবে z প্লাস 5, a প্লাস b, এটা হচ্ছে b, আর এখানে হলো b প্লাস 2, এখানে হলো c প্লাস 9। এই আমাদের a প্লাস দুইটা ম্যাট্রিক্সের যোগ হয়। এখন এগুলো সমাধান করে ক্যালকুলেশন করে সমাধান করতে হবে। এখন আসি যে বিয়োগ, দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ। দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ আমরা কিভাবে করব? a মাইনাস b যখন করব তখন আমাদের একই কন্ডিশন, যে অবশ্যই আগে বলেছি যে a এবং b এর ক্রম অবশ্যই একই হতে হবে। তো এখানে একই আছে। এখন বিয়োগ ঠিক একই ভাবে যোগের মতো একই নিয়ম, যে প্রথম ম্যাট্রিক্স মানে a ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি b ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তির সাথে বিয়োগ হবে। তাহলে এখানে কি 1 মাইনাস 1, এটা কি 2 মাইনাস 2, এটা কি 3 মাইনাস 3। এভাবে এখানে কি হবে? মাইনাস, সবগুলো প্লাসই কি হবে? না মাইনাস হবে। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নির্ণয় করতে পারি। আমরা আগামী ক্লাসে ম্যাট্রিক্সের গুণন নিয়ে আলোচনা করব।